নীল চিরকুট পর্ব 15। লেখিকা নৌশিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে, নৌশিন পারভিন। মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক করে দিল নম্রতা। শান্তি। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরই নম্রতার মনে হলো এবার বড্ড হ্যাংলাপনা করে ফেলেছে সে। এই বয়সে এসে এমন ইনম্যাচিওরদের মতো কাজ কি তাকে শোভা পায়? এমন বাচ্চামো প্রতিশোধের কি কোনো মানে হয়? ওই আত্ম অহংকারী লোকটা কি ভাববে? নম্রতাকে নিশ্চয়ই প্রচণ্ড গেও আর ন্যাকা ভাববে। নম্রতার হঠাৎই ভীষণ মন খারাপ হয়ে গেল। কেউ তাকে ফালতু আর বিরক্তিকর ভাবছে। ভাবতেই মনটা তেতিয়ে গেল। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে আরফানকে আনব্লক করলো নম্রতা। কিছুক্ষণ ফোন নিয়ে অযথাই ঘাটাঘাটি করলো। মনের কোথাও একটা আক্ষেপ তাড়া দিচ্ছে তার। যদি লোকটি মেসেজের উত্তর দেয়, যদি কিছু বলে, এই ভাবনাতেই কেটে গেল সুপ্ত অপেক্ষার প্রহর। কিন্তু ঘন্টা পেরিয়ে গেলেও ওপাশ থেকে কোনোরূপ উত্তর এলো না। ওই অসভ্য লোকটি প্রতিটা মেসেজ সিন করার পরও কোনোরূপ উত্তর দেওয়ার চেষ্টা করলো না। নম্রতা আত্মসম্মান বোধটা যেন এবার খণ্ড বিখণ্ড হয়ে গেল। লোকটা কি তবে নম্রতাকে মেসেজের উত্তর দেওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ মনে করলো না? নম্রতার শরীর মন অপমানে টনটন করে উঠল। এই লোকটা ভারী হিসেবি ধরনের। কোথায় কোনো কাজ করলে অপর পাশের মানুষকে শতাধিক অপমান করা যাবে, অপদস্থ করা যাবে, তা যেন এই লোকের অস্তিত্ব মজ্জায় জানা। এই যে এই মুহূর্তে লোকটি যদি কোনো উত্তর দিত, নম্রতার সাথে কথা কাটাকাটির চেষ্টা করত, পাল্টা অপদস্থের চেষ্টা করত, তাহলেই তো অপরাধ বোধ, অপমান বোধ কমে যেত নম্রতার। কিন্তু ওই অসভ্য লোকটি যে সুযোগ দিল না। একদম নীরব থেকে নম্রতার জাগ্রত আত্মসম্মান বোধের তীব্রভাবে আঘাত করে গেল। নম্রতা টেরও পেল না। আচ্ছা, নীরবতার মতো ভয়ানক ছুরি কি আদেও কিছু হয়? নম্রতার সতর্ক মস্তিষ্ক উত্তর দিল, না, হয় না। এই পৃথিবীতে নীরবতার মতো ভয়ানক ছুরি আর কিছু হয় না, হতে পারে না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় গা এলিয়ে দিতেই বেয়াদব মনটা আফসোসের শীর্ষ তুলে বলল, কি দরকার ছিল যেচে পড়ে নখ দিয়ে লোকটিকে এত কথা শোনানোর, শখ করে নিজেকে উপহাসের পাত্র বানানোর? তুমি সবসময়ই এমন উৎপটাং কাণ্ড কেন করো নম্রতা? তোমার কি আত্মসম্মানবোধ নেই? তুমি কি ব্যক্তিত্বহীন সস্তা মানবী? নম্রতার বুকে মোচড় দিয়ে উঠল। চারপাশের সব কিছু বিষাক্ত হয়ে উঠতে লাগলো। আত্মগ্লানি আর অপমানবোধে তেতো হয়ে উঠল মুখ। তার এই মন খারাপ ভাবটা রাতের গভীরতার সাথে সাথে কষ্ট হয়ে নেমে এলো চোখে। জীবনের সব না পাওয়াগুলো, হারিয়ে ফেলার স্মৃতিগুলো বেয়াদব মনটাকে কাঁদিয়েই ছাড়ল। সেই স্বার্থপর হারিয়ে যাওয়া সে কে ভেবে রাত ভোর করে কাঁদল নম্রতা। পূর্ব আকাশে যখন আলো ফুটল, লালাভ লজ্জায় রাঙা হলো বিশাল আকাশ, ঠিক তখনই দুদণ্ডে ঘুম নেমে এলো নম্রতার চোখে। জ্বালা পড়াময় খোলা দু চোখ নিয়ে ঘণ্টাখানিকের জন্য চোখ বোজালো নম্রতা। ঘুমের মাঝেও নম্রতা দেখতে পেল পুরাতন সেই বই। হাজার হাজার নীল চিরকুট, তার মাঝখানে নীল পাঞ্জাবি গায়ে সুদর্শন এক পুরুষ। নম্রতা ধরফরিয়ে উঠে বসলো। গলা বুক ঘেমে চিপচিপে হয়ে আছে। নম্রতা ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের ঘাম মুছল। কখন থেকে ডাকছি তোকে, ক্লাস টাইম হয়ে গিয়েছে, রেডি হবি না? 9:30 ক্লাস, জলদি ওঠ। নম্রতা ফাঁকা মস্তিষ্কে নীরার দিকে তাকালো। নীরা চুলে চিরুনি লাগাচ্ছে। গায়ে তার কাঁচা হলুদ রঙের জামা, ফর্সা গায়ে সুন্দর দেখাচ্ছে কাঁচা হলুদ রং। নম্রতা বোবা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুহাতে মাথা চেপে ধরল। ওই পুরুষটা, ওই নীল পাঞ্জাবি পরনের পুরুষটার চেহারার মনে পড়ছে না তার, অথচ স্বপ্নে কত পরিচিত লাগছিল তাকে। মনে হচ্ছিল কত আপন, কত ভালোবাসাময় সেই মুখ, সেই ঠোঁট আর সেই নীল রঙা পাঞ্জাবি। নীরা আবারও তাড়া দিতেই অলস ভঙ্গিতে বিছানা থেকে নেমে দাঁড়ালো নম্রতা। কালো প্লাজোর সাথে পরা ঢলঢলে টি শার্টটা টেনে টুনে ঠিক করতে করতেই সিদ্ধান্ত নিল আজ আবারও গ্রন্থাগারে যাবে সে।
সেই বইটাকে বুকে জড়িয়ে বসে থাকবে অনেকক্ষণ। মলাটের নিচের গন্ধ শুকবে। এতগুলো বছরের আদান প্রদানেও সেখানে কি সের নিজস্ব মিষ্টি গন্ধটা জমা হয়নি? একটুও না। নম্রতা ওয়াশরুমে যাওয়ার পরপরই ভার্সিটির বই গুছাতে মন দিল নীরা। ক্লাস অনুযায়ী বইগুলো নাড়াচড়া করতেই একটা বই থেকে টুপ করে নিচে পড়ে গেল একটি চিরকুট। নীরা ভ্রু কুঁচকে চিরকুটটির দিকে তাকিয়ে রইল। তারপর ভারী বিস্ময় নিয়ে তুলে নিল ছোট্ট সেই কাগজের টুকরো। কাগজটা মেলে ধরতেই টানা টানা চিরপরিচিত অক্ষরগুলো ভেসে উঠল চোখের সামনে। মাত্র দুটো লাইনে সেই লেখাতেই নীরার বিক্ষুব্ধি অশান্ত মনটা শান্ত হয়ে গেল। নীরা টলটলে অনুভূতি নিয়ে সেই লাইন দুটো আবারও পড়ল। জীবনে আর কখনো ভালোবাসতে বলবো না তোকে, তবু কাঁদিস না প্লিজ। আমাকে ভালো না বাসলেও সহ্য করতে পারবো। চোখের সামনে অন্য কাউকে ভালোবাসবি সেটাও সহ্য করে নিব, কিন্তু তোর কান্না সহ্য হবে না। এই নিরু পাখি, কাঁদিস না প্লিজ। চিরকুটটা হাতের মুঠোয় আঁকড়ে ধরে পাশের চেয়ারটাতে বসে পড়ল নীরা। বুকের ভেতর উথাল পাতাল ঢেউয়ের সাথে উথলে উঠল কান্না। এই ছেলেটা কেন এত ভালোবাসে তাকে? তার মতো স্বপ্নহীন মেয়েটিকে কোনো ভালোবাসতে হলো তার? আর কেনই বা এমন অদ্ভুত মিষ্টি তার প্রকাশভঙ্গি? নীরার মতো পোড়া কপালি মেয়ের জন্য অত ভালোবাসাও জমে থাকে বুঝি? সেই পাগল প্রেমিক কি জানে না পোড়া কপালিদের ঠিক ভালোবাসতে নেই, ভালোবাসার অধিকার নেই? নীরার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। চোখ থেকে নেমে আসে নোনা স্রোতের ধারা। তেজস্বী সূর্য অনেকটাই মিলিয়ে এসেছে, তক্ত গরমটা সয়ে এসেছে শরীরে। নম্রতার নীল রঙা কামিজটা ঘামে লেপ্টে আছে গায়ে। চোখের নিচে অসাবধান আদরের মতোই লেপ্টে আছে কাজল কালি। হাত পা মৃদু কাঁপছে, নিঃশ্বাস ভারী। নম্রতার ছোট ছোট পা ফেলে গ্রন্থাগারের দোতলার উঠল। আজ একাই এসেছে সে, আজ তার একা থাকারই পালা। না, একা তো নয় সে, এবং তার সুপ্ত গভীর অনুভূতিগুলোর খুব একান্তের সময় কাটানোর পালা। নম্রতা ঢোক গিলে দর্শনের শেলফের দিকে এগিয়ে গেল। কিন্তু এ কি, দর্শনের বইটা এখানে নেই। নম্রতার পরিচিত পৃথিবীটা এবার দুলতে লাগলো। মাথা ঘুরছে, চিন্তা গুলিয়ে যাচ্ছে। কোথায় গেলে সেই বই? সারা শেলফ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেই বই। শেষ পর্যন্ত এই শেষ চিহ্নটাও কি তবে হাতছাড়া হলো তার? নম্রতা কোনায় এক চেয়ারে বসে অস্বাভাবিক ভঙ্গিতে হাঁপাতে লাগলো। বুকে চাপ লাগছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। আচ্ছা, নম্রতা কি মারা যাচ্ছে? এই নিষ্ঠুর লোকটিকে না দেখেই কি মরে যেতে হবে তাকে? নম্রতা টেবিলে মাথা এলিয়ে ঘণ্টাময় বসে রইল। কিছুটা ধাতস্থ হওয়ার পর গ্রন্থাগারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানল গ্রন্থাগারের কোনো এক পাঠক একদিন আগে বইটি বাড়ি নিয়ে গিয়েছে, এখনও ফিরিয়ে দিয়ে যায়নি। নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এত বছর পর হঠাৎ কার প্রয়োজন পড়ল এই বই? নম্রতা উত্তেজিত হয়ে বলল, যে লোকটা বই নিয়েছে তার নাম কি? চেন করে বলুন প্লিজ। সরি, ওটা চেক হবে হয়তো, ওইভাবে লেখা আছে তাই আমি বললাম। চেক করে বলুন প্লিজ, আমার খুব প্রয়োজন। লোকটি খুব একটা ঝামেলা করলো না। নম্রতার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে রেজিস্টার খাতা ঘাঁটতে লাগলো। বেশ কয়েক মিনিট ঘাঁটাঘাঁটির পর গম্ভীর মুখে বলল, নিশাদ আহমেদ নীরব। গত পরশু বিকালের দিকে নিয়ে গিয়েছে বইটা। নামটা শুনেই বিদ্যুৎ শক লাগার মতো চমকে উঠল নম্রতা। নিশাদ নিয়ে গিয়েছে সেই বই? কিন্তু কেন? তবে কি নম্রতারা যা ভাবছে তাই? নিশাদই সেই নিষ্ঠুর পুরুষ, নাকি ব্যাপারটা পুরোপুরি কাকতালীয়? এমন কাকতালীয় ঘটনাও কি ঘটতে পারে? এত বছর পর কাকতালীয়ভাবে সেই বইটি কেন নিতে হবে নিশাদকে? নম্রতার ভাবনা গুলিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। নম্রতা শুকনো গলায় কোনো রকম ফ্যাচ ফ্যাচ করে বলল, ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে? ওনাকে ভীষণ দরকার আমার। লোকটি নম্রতার অনুরোধকে সম্পূর্ণ নাচক করে বলল, সম্ভব নয়, নাম্বার দেওয়ার নিয়ম নেই। নম্রতা হাজার অনুরোধ করেও লোকটির থেকে নাম্বার উদ্ধার করতে পারল না।
ধীর দুর্বল পায়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল সিঁড়ির গড়ায়। না, আর হাঁটতে পারছে না সে। এই শরীরের ভার বহনের শক্তি আর হচ্ছে না। নিশাদের দেখা সে কিভাবে পাবে এখন? ডাক্তার আরফানকেও জিজ্ঞেস করে দেখবে। এত কিছুর পরও কি ওই ডাক্তার তার কথা শুনবে, সাহায্য করবে? নম্রতা সিঁড়ির রেলিংয়ে ঠেস দিয়ে ব্যাগ থেকে ফোন বের করলো। ডায়ালের প্রথমেই নাদিমের নাম্বার থাকায় তাকেই ফোন করলো প্রথম। দুবারের চেষ্টায় ফোনে পাওয়া গেল তাকে। ফোন ধরেই ওপাশ থেকে বিরক্ত কণ্ঠে বলল, টিউশনি করতেছি বাল, হুইদা ফোন দিয়া ডিস্টার্ব করতেছস কেন? নম্রতা দুর্বল শরীরে জোরে জোরে শ্বাস নিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, সরি দোস্ত, তুই একটু রঞ্জন, অনন্ত, নীরা কাউকে ফোন দিয়ে শাহবাগ গ্রন্থাগারে আসতে বলবি জলদি। এইটুকু বলতেই কান্নায় গলা ভিজে গেল নম্রতার। নাদিম চিন্তিত কণ্ঠে বলল, রঞ্জন তো পুরাতন ঢাকায় গেছে, অনন্ত কই আছে জানি না, কিন্তু হয়েছেটা কি? কই তুই, ঠিক আছিস? আমি শাহবাগে গ্রন্থাগারের সিঁড়িতে বসে আছি, আমাকে নিয়ে যেতে বল, হাঁটতে পারছি না। নাদিম আর কোনো প্রশ্ন করল না, ব্যস্ত কণ্ঠে বলল, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যেই আসতেছি। তোর টিউশনি? রাখ তোর টিউশন, আমি আইতাছি, চিন্তা করিস না। অনন্তকেও কল করি, শালাই আছেটা কই? নিজের মনে কথা বলতে বলতেই ফোন কেটে দিল নাদিম। নম্রতা সেখানে বসেই চোখ বন্ধ করলো। এই চোখ খুলে রাখাটাও শরীরের আর কুলোচ্ছে না। এই পর্যন্তই ছিল নীল চিরকুট পর্ব 15। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।